আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাকে স্বাগতম। আজকের ক্লাসের যে বিষয় সেটি হচ্ছে বাংলা বানান। তো আমরা কিন্তু ইতিমধ্যে বাংলা বানান টপিকের উপর একটি ক্লাস শেষ করে ফেলেছি, সেটি হচ্ছে নথ্য ও সত্যবিধানের যে আলোচনা সেটি শেষ করেছি। আজকে যে ভিডিও আমরা আলোচনা করব সেটি হচ্ছে বাংলা বানানের সাধারণ নিয়ম। তো তোমরা এখানে দেখতেই পারছো যে এখানে পরীক্ষা যেভাবে আসে তার উল্লেখ আছে। এইগুলো কিন্তু আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, তাই এই ক্লাসে আলোচনা করলাম না, আমরা সরাসরি আলোচনায় চলে যাব। তার আগে বলে রাখি, তোমরা যারা এই ভিডিওটি ইউটিউব হতে দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ফেসবুক পেজ হতে আমাদের এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সাথে থাকবে। তার আগে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিকিরণ পাঠশালা। এখানে কিন্তু বিকিরণ পাঠশালা হচ্ছে একটি অনলাইন কোচিং সেন্টার, এটা আমরা পরিচালনা করে থাকি। এখানে আমরা বিশ্ববিদ্যালয় এবং একাডেমিক এইচএসসি যে পড়াশোনা, এখানে আমরা খুব বিভিন্ন কোর্স করে থাকি। তোমরা যদি কোনো কোর্স করতে চাও তারা অবশ্যই এই বিকিরণ পাঠশালার ফেসবুক পেজে যোগাযোগ করবে। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে রুহুস বাংলা, এটা হচ্ছে আমার ব্যক্তিগত চ্যানেল, ঠিক আছে, বা আমার ফেসবুক ব্যক্তিগত পেজ। এটাতে তুমি বিভিন্ন ধরনের জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবে, ইনশাল্লাহ আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো চলো আমরা আলোচনায় চলে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তুমি দেখতে পাচ্ছ যে বাংলা বানানে সাধারণ নিয়মসমূহ 1 নম্বর যে নিয়মটি আছে সেটি হচ্ছে তৎসম শব্দের বানান বাংলা ভাষায় অপরিবর্তিত ও অবিকৃত থাকবে। অর্থাৎ কি তৎসম শব্দ কি? তৎসম শব্দ হচ্ছে যে তৎসম ভাষা হতে যে শব্দগুলো এসেছে বা সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলো কি তৎসম শব্দ। ওই তৎসম শব্দগুলো বাংলা ভাষায় যেভাবে এসেছে ঠিক সেভাবে ব্যবহৃত হবে, এগুলো কোনো পরিবর্তন হবে না। যেমন কারণ যে শব্দটি আছে সেটি হচ্ছে তৎসম শব্দ বা সংস্কৃত ভাষার শব্দ, এবং রামায়ণও কিন্তু তৎসম শব্দ, তাই এগুলো কিন্তু কোনো পরিবর্তন হবে না, কোনো রকম পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় ব্যবহৃত হবে। 2 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে রেফ এর পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। রেফ এর পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন কর্ম, কার্তিক, কার্য ইত্যাদির পরিবর্তে কর্ম, কার্তিক, কার্য হবে। তার মানে কি আমরা বুঝলাম যে কোনো শব্দে যদি রেফ থাকে এবং এরপর যদি ব্যঞ্জনবর্ণ দুইটি থাকে তাহলে সে দুইটি হবে না, সেটি দ্বিত্ব উচ্চারিত হবে না, এটি একটি হয়ে যাবে। তোমরা এখানে লক্ষ্য করে যে কর্ম যে শব্দটি আছে এখানে কিন্তু আগে কি আছে, রেফ আছে একটি, ঠিক আছে। রেফ মানে কি, রেফ একটি একটি বর্ণ কিন্তু, ঠিক আছে। তো রেফের পর ব্যঞ্জনবর্ণ দিতে হবে না, মানে কি ব্যঞ্জন দেখো এখানে ম এবং ম ফলা যুক্ত আছে, তার মানে কি এখানে একটি ম হবে, দুইটি ম হবে না। কারণ হচ্ছে আমরা কি জানি, রেফের পর ব্যঞ্জনবর্ণে দ্বিত্ব হয় না। একইভাবে আমরা বলতে পারি যে কার্তিক যে শব্দটি আছে এখানে ত সংযুক্ত হবে না, শুধু একটি ত হবে। একইভাবে কার্যর মধ্যে দেখো এখানে জ ফলা হবে না, ঠিক আছে, শুধু জটা থাকবে, উপরে রেফ ঠিক থাকবে। কারণ হচ্ছে রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হয় না। আশা করি বুঝতে পেরেছ। 3 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে শব্দের শেষে বিসর্গ থাকবে না। শব্দের শেষে বিসর্গ থাকবে না। আমরা মাঝে মাঝে কিছু শব্দ বলি বা লিখি, লেখার সময় মূলত এটা ব্যবহৃত হয় যে আমরা শব্দ শেষে আমরা বিসর্গ দেখি। আসলে বাংলা বানানে কিন্তু শব্দ শেষে কোনো বিসর্গ থাকবে না। যেমন মূলত যে শব্দটি আছে এখানে বিসর্গ যুক্ত হবে না, ঠিক আছে, কার্যতর মধ্যে হবে না, বস্তুত হবে না। আমরা কিন্তু এগুলো মনে মনে এখানে বিসর্গ ধরে রাখি বা অনেকে লিখে ফেলে, এখানে কিন্তু বিসর্গ হবে না। 3 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ এর আগে ম থাকলে ম এর স্থানে সন্ধিবদ্ধ শব্দে অনুস্বার হবে। আবারও বলে দিচ্ছি, সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ এর আগে ম থাকলে ম এর স্থানে সন্ধিবদ্ধ শব্দে অনুস্বার হবে। তার মানে কি? তার মানে হচ্ছে, আমি ভেঙে দিচ্ছি, সেটি হচ্ছে সন্ধির ক্ষেত্রে, অর্থাৎ আমরা জানি যে বাংলা ভাষায় বা বাংলা ব্যাকরণে আমরা যেটা আলোচনা করি সেটি হচ্ছে বাংলা ভাষায় যে শব্দগুলো তৈরি হয় এগুলো বিভিন্ন প্রক্রিয়ায় তৈরি হয়, ঠিক আছে। বাংলা ভাষার শব্দ কিন্তু সন্ধির মাধ্যমে তৈরি হয়, প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে তৈরি হয়, সমাসের মাধ্যমে তৈরি হয়, দ্বিরুক্তি শব্দের মাধ্যমে তৈরি হয়, আবার বিভক্তির মাধ্যমেও নতুন শব্দ গঠিত হতে পারে। তবে যে শব্দগুলো সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে বা সন্ধির মাধ্যমে গঠিত হয়, ওই সব শব্দে যদি ক, খ, গ, ঘ থাকে এবং এর আগে যদি ম থাকে তাহলে ওই ময়ের স্থানে কী হয়ে যাবে, অনুস্বার হয়ে যাবে। যেমন তোমরা লক্ষ্য করো যে অহম যুগ কার, দেখো এখানে অহমের পরে কি আছে, ক আছে, তার কারণে এখানে কী হয়ে যাবে, মটা কী হয়ে যাবে, অনুস্বার হয়ে যাবে। একইভাবে আমরা দেখলাম যে ভয়ঙ্কর যে শব্দটি আছে, ভয়ঙ্করের মধ্যে এটা কীভাবে গঠিত হয়েছে, সন্ধির মাধ্যমে। দেখো ভয়ম যুগ কর,
ভয়ম যোগ কর, এখানে ভয়ম যে এখানে কি আছে, ভয়মের মধ্যে ম আছে, ভয়মের মধ্যে কি আছে, ম আছে, এবং এরপরে কি আছে, ক আছে। আমরা যে নিয়মে কি পড়েছিলাম যে ক খ গ ঘ এর আগে যদি ম থাকে তাহলে মর উচ্চারণ কি হয়ে যাবে, বা ম এর বানান কি হয়ে যাবে, অনুস্বার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তোমার যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমি সাথে সাথে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। 5 নং যে প্রশ্ন আছে, 5 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে যে সব তৎসম শব্দে ই ই বা উ উ, এখানে দুটি কিন্তু ই, তোমরা অনেকেই বলতে পারো যে স্যার ই ই কেন বললেন, দুটি কিন্তু ই, একটা হচ্ছে হ্রস্ব ই, একটা হচ্ছে দীর্ঘ ই। আর এটা একইভাবে আমরা বলতে পারি কি উ উ বা হ্রস্ব উ এবং দীর্ঘ উ। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, যে সব তৎসম শব্দে ই ই বা উ উ উভয় শুদ্ধ, কেবল সেসব শব্দে হ্রস্ব ই বা হ্রস্ব এবং তাদের কার চিহ্ন ব্যবহৃত হয়। তার মানে কি, যে শব্দ তৎসম শব্দ মানে কি, যে সংস্কৃত ভাষার শব্দ, অর্থাৎ সংস্কৃত ব্যাকরণ অনুসারে যে শব্দসমূহে হ্রস্বই এবং দীর্ঘই উভয় শুদ্ধ, অথবা হ্রস্ব এবং দীর্ঘ উভয় শুদ্ধ এমন শব্দে বাংলা ভাষায় ব্যবহৃত হয় ওই শব্দগুলো, তাহলে ওই শব্দ কী হবে, শুধু হ্রস্বই বা দীর্ঘও ব্যবহৃত হবে, হ্রস্বই এবং হ্রস্বও ব্যবহৃত হবে, হ্রস্বই বা হ্রস্বও ব্যবহৃত হবে। যেমন কিংবদন্তি যে শব্দটি আছে, এই শব্দটি কিন্তু অনেক সময় দেখা যায় দীর্ঘই দ্বারা লেখা হয় অনেক সময়, কিন্তু যেহেতু এটা বাংলা ব্যাকরণ ছড়িয়ে আসছে তার মানে এটি হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। ঠিক আছে, একইভাবে ধমনী হ্রস্বইকার হবে, ধরনীয় কিন্তু একই নিয়ম। 6 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে পদাশ্রিত নির্দেশক টিতে হ্রস্বইকার হয়। পদাশ্রিত নির্দেশক কি, আমরা ইংরেজি ব্যাকরণে, ইংরেজি গ্রামারে কিন্তু আমরা একটা টপিক পড়ি থাকি, পরীক্ষায় আসে, সেটি হচ্ছে আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল যে টপিকটি আছে সেটি হচ্ছে পদাশ্রিত নির্দেশক। ঠিক আছে, নির্দিষ্ট করে দেখাই, অনির্দিষ্ট নাকি অনির্দিষ্ট করে যে শব্দগুলো, তার মানে কি পদাশ্রিত নির্দেশক টিতে সবসময় হ্রস্বইকার হয়। যেমন দেখো ছেলেটি যে শব্দটি, ছেলেটির মধ্যে হ্রস্বইকার হয়েছে, একইভাবে মেয়েটি যে শব্দটি আছে মেয়েটির মধ্যে হ্রস্বইকার হবে, কখনো দীর্ঘইকার হবে না। 7 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে আনু প্রত্যয়ান্ত শব্দের শেষে উকার যুক্ত হয়। আনু প্রত্যয়ান্ত শব্দের শেষে উকার যুক্ত হয়। তোমরা লক্ষ্য করে দেখো, করানু, খাওয়ানু, পাঠানু যে শব্দগুলো আছে, এখানে করানু যে শব্দটি আছে, যে এই শব্দের মধ্যে দেখো যে কীভাবে গঠিত হয়েছে শব্দটি, করা যুগ আনু, করানু। ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছে, আনুর প্রত্যয়যুক্ত হয়েছে, তার মানে আনুর প্রত্যয়ান্ত যে শব্দগুলো আছে ওই শব্দে সবসময় উকার হবে, কখনোই হ্রস্বকার হবে না, উকার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তর খুব দ্রুতই জানিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, 8 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে সমাসবদ্ধ শব্দগুলো একসাথে লিখতে হয়। আবারও বলছি, সমাসবদ্ধ শব্দগুলো একসাথে লিখতে হয়। যেমন সংবাদপত্র, বিষাদমণ্ডিত ইত্যাদি। তোমরা হয়তো নাও বুঝতে পারো এর মানে কি, সমাসবদ্ধ যে শব্দগুলো আছে, অর্থাৎ সমাসের মাধ্যমে যে শব্দগুলো তৈরি হয় ওই শব্দগুলো সবসময় একসাথে লিখতে হয়, কোনো গ্যাপ দেওয়া যায় না। অনেকে দেখবে এখানে এভাবে গ্যাপ দিয়ে দিই, ঠিক আছে, গ্যাপ দেওয়া যাবে না। এবং অনেকে আবার দেখবা যে বিষাদমণ্ড যে শব্দটি আছে এটা তোমরা অনেকে এভাবে গ্যাপ দিয়ে দিই, এভাবে ফাঁকা রাখা যাবে না, এগুলো কিন্তু সমাসবদ্ধ শব্দ, অর্থাৎ সমাসবদ্ধ শব্দের মধ্যে কিন্তু কোনো ফাঁকা থাকে না, একসাথে লিখতে হয়। 8 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে প্রত্যয় ও বিভক্তিহীন শব্দে অনুস্বার বসি। প্রত্যয় ও বিভক্তিহীন শব্দে অনুস্বার বসি অর্থাৎ কি, যে সকল শব্দে সবসময় কোনো সময় প্রত্যয় বা বিভক্তি না থাকে, ঠিক আছে, ওই শব্দগুলো কি বসে, অনুস্বার বসে। যেমন অহংকার যে শব্দটি আছে এখানে কিন্তু অহংকার শব্দটির মধ্যে কি কোনো প্রত্যয় নেই, এবং ভয়ঙ্কর শব্দ এখানে প্রত্যয় নেই, এটা কিন্তু সন্ধির মাধ্যমে তৈরি হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু যে অহংকার এবং ভয়ঙ্কর যে শব্দগুলো আছে এগুলো কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছিলাম, ঠিক আছে, অন্য নিয়মে পড়ে। তারপরেও আরেকটি নিয়মে এটি পড়ে গেল, এটা চিন্তা কোনো বিষয় নেই, যে কোনো একটি নিয়ম ফলো করলেই হলো। 10 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে দেশ, ভাষা, জাতি, প্রাণী, বিদেশি শব্দ ও বস্তুবাচক শব্দে হ্রস্বইকার হয়। আবারও বলছি কি, দেশ, ভাষা, জাতি, প্রাণী, বিদেশি শব্দ ও বস্তুবাচক শব্দে হ্রস্বইকার হয়। তার মানে কি, এই যে শব্দগুলো আছে এগুলোর ক্ষেত্রে সবসময় কি হবে, হ্রস্বইকার হবে। যেমন দেশ, কোনো দেশের নাম
কোনো দেশের নাম যদি আমরা বাংলায় লিখতে চাই তাহলে সেটি হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। কোনো ভাষার নাম লিখতে হলে হ্রস্বইকার লিখতে হবে। জাতির নাম লিখতে হলে সেটা হ্রস্বইকার হয়ে যাবে। প্রাণীর নাম লিখতে গেলে আমরা সেটি হ্রস্বইকার লিখতে হবে। কিন্তু কোনো বিদেশি শব্দ লিখি সেগুলো আবার কী হয়ে যাবে, হ্রস্বইকার হয়ে যাবে। একইভাবে আমরা বস্তুবাচক যে শব্দগুলো আছে ওই সব শব্দে আমরা সবসময় হ্রস্বইকার বসাবো। যেমন যদি আমরা দেশের নাম বলি ব্রাজিল, এখানে কী হবে, হ্রস্বইকার হয়ে যাবে। ভাষা এখানে কী আছে, আরবি আছে। একইভাবে আমরা বলতে পারি জাতি কি হতে পারে, বাঙালি একটি জাতি, তাহলে হ্রস্বইকার হয়ে যাবে। প্রাণী ক্ষেত্রে একইভাবে হয়ে যাবে, যেমন মুরগি একটি শব্দ, অনেকে মুরগি বলে, হ্যাঁ, কাঠবিড়ালি, এগুলোর ক্ষেত্রে কী হবে, হ্রস্বইকার হবে। বিদেশি শব্দ কোনগুলো, মানে বিদেশি যে শব্দগুলো আছে ওই শব্দগুলো কী হবে, এখানে হ্রস্বইকার ব্যবহৃত হবে। একইভাবে যে বস্তুবাচক যে শব্দগুলো আছে, বস্তুবাচক শব্দ কোনগুলো, আমরা জানি যেগুলো বস্তুবাচক শব্দ সেগুলোতে হ্রস্বইকার হয়ে থাকে। যেমন বাড়ি, গাড়ি, এগুলো হচ্ছে বস্তুবাচক শব্দ, ঠিক আছে। এখানে কি হবে, সবসময় হ্রস্বইকার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। 11 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে ইংরেজি ও ইংরেজির মাধ্যমে আগত, দেখো, ইংরেজি ভাষা শব্দ এবং ইংরেজির মাধ্যমে আগত বিদেশি শব্দে এস বর্ণের জন্য দন্ত স এবং শন 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 ইত্যাদি ধ্বনির জন্য তালব্য শ ব্যবহৃত হবে। আবারও বলছি, তুমি হয়তো বুঝতে না পারো, বাংলা ভাষায় যে ইংরেজি যে শব্দগুলো আছে ওই শব্দগুলোর ক্ষেত্রে সবসময় কী হবে, দন্ত স হবে। যদি সেটি এস বর্ণ থাকে, এস বর্ণের জন্য কী হবে, দন্ত স হবে। এবং যদি এখানে যদি শন থাকে, এস ও আই অন অথবা ডাবল এস আই ও এন অথবা টি আই ও এন থাকে, শন যেগুলো এখানে সবসময় কী হবে, তালব্য শ হবে। যেমন স্টেশন যে শব্দটি আছে, দেখা লক্ষ্য করো, এখানে এই এসের জন্য কি হয়েছে, দন্ত স হয়েছে। এবং এই শনের জন্য কি হয়েছে, এই শনের জন্য হয়েছে তালব্য শ। একইভাবে আমরা বলতে পারি যে মিশন যে শব্দটি আছে, মিশনের মধ্যে দেখো ডাবল এস আই ও এন যে আছে, মিশন, ডাবল এস আই ও এন, ডাবল এস আই ও এন যে অংশটি আছে অতটুকু থাকলে কি হবে, তালব্য শ হবে। এখানে তালব্য শ হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। 12 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে নারীবাচক শব্দে রস্বই রস্যউ এবং তাদের কার ব্যবহৃত হয়। নারীবাচক যে শব্দগুলো আছে এখানে কি হয়, কখনো দীর্ঘই অথবা দীর্ঘকার হয় না, সবসময় কি হয়, রস্বই অথবা রস্যউকার হয়। যেমন দেখো চাচি এক নারীবাচক শব্দ, দাদি, নানি, এখানে কি হবে, হ্রস্বইকার হবে, কখনোই কি দীর্ঘইকার হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার কথা বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে। প্রিয় শিক্ষার্থী, তুমি দেখতেই পাচ্ছ 13 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে বাংলা শব্দে হ্রস্ব এবং সংস্কৃত বা ক্রমবাচক শব্দে দীর্ঘ ব্যবহৃত হয়। আবারও বলছি কি, যে বাংলা যে শব্দগুলো আছে ওই শব্দে কি হয়, হ্রস্ব ব্যবহৃত হয়। এবং সংস্কৃত শব্দ বা ক্রমবাচক যে শব্দ আছে ওই শব্দে কি হয়, ওই শব্দে কি হয়, ওই সব শব্দে সবসময় দীর্ঘকার ব্যবহৃত হয়। লক্ষ্য করে দেখো বাংলা যে শব্দগুলো আছে এখানে দেখো 19, 29, 39, প্রায় কিন্তু তোমরা ভুল করে এই শব্দগুলো, খুবই গুরুত্বপূর্ণ। 19 যে শব্দটা তোমরা দেখো এগুলো বাংলা শব্দ, 19-এর ক্ষেত্রে কী হবে, হ্রস্বকার হবে। একইভাবে 29-এর ক্ষেত্রে হ্রস্বকার হবে, 39-এর ক্ষেত্রে কী হবে, হ্রস্বকার হবে। তবে সংস্কৃত বা ক্রমবাচক যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে 19, 29, 39, 19 মানে কি 19-এই। দেখো 19-এর মধ্যে উন যে আছে এটা দীর্ঘকার হয়েছে। একইভাবে 29 মানে কি 29 মানে কি 29, তাহলে 29-এর ক্ষেত্রে কী হবে, দীর্ঘকার ব্যবহৃত হবে। আবার 69 মানে কি 40, 69-এর মধ্যে কিন্তু আবার দীর্ঘকার ব্যবহৃত হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থী তুমি বুঝতে পেরেছ। 14 নম্বর যে নিয়মটি আছে সেটি হচ্ছে বিশেষ্য গঠনে আদিস্বরের পরিবর্তন হলে জ ফলা এবং আদিস্বরের পরিবর্তন না হলে তা যুক্ত হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। আবারও বলে দিচ্ছি কি, বিশেষ্য গঠনে মানে কোনো শব্দ থেকে যদি তুমি বিশেষ্য তৈরি করতে চাও তাহলে যদি আদিস্বরের পরিবর্তন হয় তাহলে এখানে কি হবে, জ ফলা যুক্ত হবে। এবং যদি আদিস্বরের পরিবর্তন না হয়, অর্থাৎ প্রথম যে স্বরবর্ণ পরিবর্তন হয় তাহলে প্রথম স্বরবর্ণটি পরিবর্তন হলে জ ফলা এবং প্রথম স্বরবর্ণ পরিবর্তন না হলে তা যুক্ত হবে। দেখো আদিস্বরে যদি পরিবর্তন করি তাহলে কি হবে, মধুর যুগ জ কি হয়ে যাবে, মাধুর্য হয়ে যাবে। যদি আদিস্বরের পরিবর্তন কি মানে কি, আদিস্বর মানে কি ম, এর সাথে যদি আমরা পরিবর্তন করি, যদি মা করি তাহলে কি হবে, এখানে জ যুক্ত হবে।
জ ফলা যুক্ত হবে। আর যদি এখানে ম পরিবর্তন না করি তাহলে কিন্তু আমরা তা যুক্ত করে দিলেই হয়ে যাবে। একটা লিখলেই হবে, দুটি লিখলে হবে না। যে মাধুর্যতা লিখলে কিন্তু হবে না, মাধুর্যতা লিখলে কি হয়ে যাবে, এটা কিন্তু বাহুল্য দোষ হয়ে যাবে। হয় মাধুর্য হতে হবে অথবা মধুরতা হবে, উভয় কিন্তু শুদ্ধ। তারপরে আমরা কি জানলাম, যদি আমরা অন্য কোনো শব্দ থেকে আমরা বিশেষ্য তৈরি করতে চাই তাহলে যদি আমরা জ ফলা যুক্ত করি বা জ ফলা যুক্ত করি তাহলে এই যে প্রথম বর্ণটা পরিবর্তন হবে। এবং যদি আমরা তা যুক্ত করতে চাই তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধু তা যুক্ত করে দিলেই হবে। একইভাবে আমরা বলতে পারি কি, দেখো কৃপণ, এখানে কি বলতে পারি আমরা, কৃপণ থেকে আমরা কার্পণ্য হয়ে গেল, দেখো কা যুক্ত হয়েছে যার জন্য জ ফলা যুক্ত হওয়ার কারণে। কিন্তু আমরা যদি এটা তা যুক্ত করি তাহলে এখানে কোনো পরিবর্তন হয় না, উভয় কিন্তু শুদ্ধ। মাধুর্য, কার্পণ্য, দৈন্য, সাম্য, মধুরতা, কৃপণতা, দীনতা, সমতা একই কিন্তু শব্দ, প্রত্যেকটা কিন্তু শুদ্ধ শব্দ। ঠিক আছে, খুবই সাবধানে এগুলো উত্তর করতে হবে। 15 নং যে শব্দটি আছে, দুঃখিত, 15 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে শব্দের শেষে ত, তা, নি, সভা, পরিষদ, জগৎ, বিদ্যা, তত্ত্ব যুক্ত হলে ইকার হয়। আবারও বলছি কি, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম, শব্দের শেষে যদি ত, ঠিক আছে, তোর সাথে ব ফলা যুক্ত থাকে অথবা তা থাকে অথবা দেখো নি থাকে অথবা নি থাকে অথবা সভা থাকে অথবা পরিষদ থাকে, জগৎ থাকে, বিদ্যা, তত্ত্বযুক্ত থাকে, তাহলে কি হবে, রস্বইকার হবে। যেমন দায়ী যে শব্দটি আছে, এখানে যদি আমরা ত যুক্ত করতে চাই তাহলে এটাকে দায়ী কি হয়ে যাবে, রস্বইকার হয়ে যাবে। একইভাবে দেখো প্রতিদ্বন্দ্বী শব্দ আছে, এখানে তা যুক্ত করতে গেলে কি হয়ে যাবে, এটি রস্বইকার হয়ে যাবে। এই যে দেখো প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রস্বইকার হয়ে গিয়েছে। একইভাবে আমরা বলতে পারি যে প্রার্থী, একইভাবে প্রার্থিতা হয়ে যাবে। দুঃখিনী, দেখো দুঃখী, দুঃখিনী হয়ে যাবে, রস্বইকার হয়ে গিয়েছে। অধিকারী, অধিকারিণী, দেখো রস্বইকার হয়ে গেছে। এটা এই নিয়মগুলো তোমরা ফলো করবে। এখানে ব্যতিক্রম কিছু নিয়ম আছে, দেখো এখানে নারী যে শব্দটি আছে, নারী শব্দে কিন্তু ত যুক্ত গেলে কোনো পরিবর্তন হবে না। একইভাবে কুমারী যে শব্দটি আছে, কুমারীর মধ্যে কিন্তু ত যুক্ত করলে পরিবর্তন হবে না। একইভাবে সতীর মধ্যে ত যুক্ত হলে পরিবর্তন হবে না, সতীত্ব হবে। এখানে কিন্তু ত হবে, তোর সাথে আমরা বফলা যুক্ত করেছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা চলে আলাম এখন 16 নম্বর যে নিয়মটা আছে সেটিতে। শব্দের প্রথম অংশ অর্থবহ হলে স্থ মানে দন্ত সযুগ থ যুক্ত হবে, এবং শব্দের প্রথম অংশ অনর্থক হলে, শব্দের যদি প্রথম অংশ যদি অনর্থক হয় তাহলে কীভাবে দন্ত সযুগ ত যুক্ত হবে। এখানে তোমরা একটু বোঝার বিষয় আছে, খুবই গুরুত্বপূর্ণ যে টপিকটা, যে নিয়মটা, এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে এবং তোমরা প্রায় ভুল করতে পারো। তোমরা এগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে। দেখো শব্দের প্রথম অংশ অর্থবহ হলে, শব্দের প্রথম অংশ অর্থবহ হলে স্থ, এবং শব্দের প্রথম অংশ অনর্থক হলে কি হবে, একেবারে স্থ হবে। কিন্তু পার্থক্য কি স্থ এবং স্থ, পার্থক্য কি, দেখো এখানে দন্ত সযুগ থ আর হচ্ছে দন্ত সযুগ শুধু ত। ঠিক আছে, এখানে লক্ষ্য করো তোমরা, দেখো মুখস্থ যে শব্দটি আছে, মুখস্থের মধ্যে দেখো মুখ কিন্তু অর্থবহ, মুখ মানে মুখ, আমরা মুখমণ্ডল আমরা বুঝি, তার মানে কি এটা একটি সঠিক অর্থ আছে আমরা বুঝি। একইভাবে গৃহস্থের মধ্যে কিন্তু গৃহ মানে কি ঘর বা বসবাসের ঘরে আমরা মনে করি কি, এখানে কিন্তু এটা শব্দের অর্থ আছে, তার মানে কি এখানে স্থ যুক্ত হয়েছে, এখানে ত যুক্ত হয়েছে। যদি এটার অর্থ না থাকতো, তোমরা এখানে লক্ষ্য করো যে বিপদগ্রস্ত যে শব্দ আছে, দেখো বিপদগ্রহ কোনো অর্থ আছে, বিপদের অর্থ আছে, কিন্তু এর সাথে গ্রহ যুক্ত হলে কোনো অর্থ থাকে না। কিন্তু এর জন্য এখানে কি হবে, দন্ত সযুগ ত যুক্ত হয়েছে। একইভাবে বিন্যস্ত যে শব্দটি আছে, বিন্যস্তের মধ্যে কিন্তু আমরা বলতে পারি কি, দেখো ভাগ করলে স্তর যদি আমরা আলাদা করি তাহলে কি হয়ে যাবে, দেখো ভিন্ন থাকে। আচ্ছা ভিন্ন শব্দের কোনো অর্থ আছে, অর্থ নেই, যার কারণে এখানে দন্ত সযুগ ত যুক্ত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কিছু উদাহরণ আছে, তোমরা বুঝে নিবি। দেখো মুখস্থ, নিকটস্থ, টুটস্থ, তটস্থ, ঠিক আছে। তারপরে কি আছে, গৃহস্থ, মনস্থ, এই যে শব্দগুলো আছে এখানে কিন্তু মুখ, নিকট, টুট, তট, হ্যাঁ থঠ, তারপরে হচ্ছে গৃহ, মনস্থ, এগুলো কিন্তু প্রত্যেকটার কি মন যে শব্দটি, এখানে প্রত্যেকটা কিন্তু অর্থ আছে। কিন্তু এখানে দেখো আবার ভিন্ন, বিপদগ্রহ, অ মানে নে, আর কি আছে কি ব্যস্তের মধ্যে দেখো বে যে আছে যতটুকু অতটুকু কিন্তু অর্থ নেই, যার কারণে এখানে দন্ত সযুগ ত যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবি।
17 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে কোনো শব্দে অঞ্জলি, আবলি, আলি, ইক থাকলে রস্বইকার হয়। আবারও বলছি কি, শব্দ শেষে যদি তোমার অঞ্জলি, আবলি, আলি অথবা ইক থাকে তাহলে কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যাবে। যেমন গীতাঞ্জলি, দেখো গীতাঞ্জলির মধ্যে কি অঞ্জলি আছে? শ্রদ্ধাঞ্জলির মধ্যে অঞ্জলি আছে, পুষ্পাঞ্জলির মধ্যে অঞ্জলি আছে। অঞ্জলি থাকলে কি হয়? রস্বইকার হয়ে যায়। অনেকে কিন্তু দীর্ঘইকার দেয়, দীর্ঘইকার দিলে হবে না। একইভাবে রচনা বলি, দেখো আবলি আছে, শর্থাবলী আবলি আছে, সোনালী দেখো আলি প্রত্যয়যুগে, এবং রূপালী আলি প্রত্যয়যুগে, মিতালীয় আলি প্রত্যয়যুগে, এবং ভৌগোলিকের মধ্যে দেখো ইক যুক্ত হয়েছে, তার মানে এখানে কি হবে? রস্বইকার হইবে। এই রুলসটি কিন্তু সবসময় প্রশ্ন কমন আসে, তোমরা এটা স্টার মার্ক দিয়ে রাখবে, এখান থেকে প্রায় প্রশ্ন কমন পড়ে এবং সবসময় পরীক্ষায় প্রশ্ন আসেই। 18 নং যে প্রশ্নটি নিয়মটি আছে সেটি হচ্ছে পূর্বপদের শেষে করণ কৃত, পূর্বপদের শেষে করণ কৃত ভবন ভূত যুক্ত করলে তার আগে নতুন করে দীর্ঘইকার বসে। আবার বলছি কি, পূর্বপদ মানে কি? মানে শব্দের প্রথম অংশ। পূর্বপদের শেষে করণকৃত ভবন ভূত যুক্ত করলে তার আগে নতুন করে দীর্ঘইকার বসে। যেমন দেখো আত্মযোগকরণ যে শব্দটি আছে এখানে কি হয়েছে? এটা কি হয়ে গেল? যে প্রথম শব্দটির পরে কি হয়েছে? করণ যুক্ত হয়েছে, যার কারণে এখানে দেখো প্রথম পর্বের সাথে কি হয়েছে? দীর্ঘইকার যুক্ত হয়েছে। দেখো আত্মী হয়ে গেল, আত্মীকরণ হয়ে গেল। একইভাবে আত্মকৃত হয়ে যাবে, কি হবে? আত্মীকৃত হয়ে যাবে। পুঞ্জভবন হয়ে যাবে কি? পুঞ্জীভবন হয়ে যাবে। এখানে কিন্তু দীর্ঘিকার হবে, দুঃখিত আমি হয়তো দিতে দেইনি, ঠিক আছে, পুঞ্জীভবন হয়ে যাবে। একইভাবে কি হবে? একত্র যুগ ভূত কি হয়ে যাবে? একত্রীভূত হয়ে যাবে। কি হবে? একত্রীভূত হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। 15 নং যে নিয়মটি আছে, দুঃখিত 19 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে দূরত্ব বোঝায় না এরূপ শব্দে, দূরত্ব বোঝায় না এরূপ শব্দে রস্যকার যুগে দূর, ঠিক আছে, দূর কিন্তু উপসর্গ, বা দু যুগ রেফ যুক্ত হয়। যদি দূরত্ব না বোঝায়, ঠিক আছে, তাহলে কি হবে? এই দূর হবে, রস্যকার হবে। আর যদি দূরত্ব বোঝায় তাহলে দীর্ঘকার হবে। তোমরা এখানে দেখো যে দূর অবস্থা এখানে দূরত্ব বোঝায়নি, দুরন্ত, দুরাকাঙ্ক্ষা, দেখো দুরারোগ্য, দুরূহ, দুর্গা, দুর্গ থেকে সবসময় কী হয়েছে? রস্যকার হয়েছে। কিন্তু যদি দূরত্ব বোঝায় এক্ষেত্রে দীর্ঘকার হবে। দেখো দূর, দূরবর্তী, দেখো দূর দূরান্ত, দূরীকরণ, অদূর, ঠিক আছে, দূরত্ব, দূরবীক্ষণ যে শব্দগুলো আছে এখানে কিন্তু দূরত্ব বুঝিয়েছে দূর দ্বারা, তাহলে এখানে কি হবে? দীর্ঘকার ব্যবহৃত হয়েছে। কি হয়েছে? দীর্ঘকার ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। 20 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে লেখক, কবি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যা লেখা থাকে তাই লিখতে হয়। তার মানে কোনো লেখকের নাম কখনোই ভুল হয় না, কবির নামও কখনো ভুল হয় না, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম কখনো ভুল হয় না। যেভাবে লেখা থাকে সেভাবে লিখতে হয়, এগুলো কোনো শুদ্ধ করে লেখার প্রয়োজন নেই। যেমন জসিমউদ্দিন, দেখো যে নামটি আছে, দেখো জসিমউদ্দিন, আমরা কি অনেক সময় কি বলি? উদউদ্দিন বলি, আসলে কি জসিম উদ্দিন, এখানে দটা ভেঙে ভেঙে বলা হয়েছে। কীভাবে আমরা কি বলি? শামসুর রহমান, জীবনানন্দ দাশ, এগুলো কিন্তু কোনো পরিবর্তন হবে না। 21 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে অদ্ভুত এবং ভুতুরে বানানি, অদ্ভুত এবং ভুতুরে বানানে হ্রস্ব করা হয়, অন্য সকল ভূতে দীর্ঘকার হয়। তার মানে ভূতযুক্ত সকল শব্দের বানানে দীর্ঘকার হবে, শুধুমাত্র অদ্ভুত এবং ভুতুরে বানানে হ্রস্বকার হবে। যেমন অদ্ভুতের মধ্যে দেখো উদ্ভূত আছে, কি উদ্ভূতের মধ্যে দীর্ঘকার হয়েছে, ভূতের মধ্যে কি হয়েছে? দীর্ঘকার হয়েছে। দেখো বশীভূতর মধ্যেও, বহির্ভূতর মধ্যেও কিন্তু দীর্ঘকার হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। 22 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে নীল অর্থে সকল বানানে দীর্ঘইকার হবে। নীল অর্থে সকল বানানে কি হবে? দীর্ঘইকার হবে। যখন লক্ষ্য করো নীল, সুনীল, নীলক, নীলিমা যে শব্দগুলো আছে দেখো নীল কি আছে? নীলের মধ্যে সবসময় দীর্ঘকার ব্যবহৃত হবে, ঠিক আছে, দীর্ঘইকার ব্যবহৃত হবে। তারপর হচ্ছে 23 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে শব্দের শেষে জীবী দীর্ঘইকার হয়। শব্দ শেষে যদি কোনো জীবী থাকে তাহলে সেটি কি হয়ে যাবে? দীর্ঘইকার হয়ে যাবে, দুটোই। যেমন চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী ইত্যাদি। এখান থেকে কিন্তু প্রায় তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তোমরা কিন্তু অবশ্যই এগুলো শিখে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে কিন্তু আমরা সকল নিয়ম শেষ করে ফেলেছি। শেষ করে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হ্রস্বই এবং দীর্ঘই যুক্ত কতিপয় গুরুত্বপূর্ণ বানান। যেমন দেখো আমরা এখানে
রস্বইকে এক দ্বারা চিহ্নিত করেছি এবং দীর্ঘইকে আমরা 2 দ্বারা চিহ্নিত করেছি। যেসব শব্দের সবগুলো রস্বইকার হবে, যে সকল শব্দের শব্দগুলো দীর্ঘইকার হবে। আবার কিছু কিছু শব্দ আছে প্রথমটা দীর্ঘইকার এবং দ্বিতীয়টি রস্বইকার হয়। আবার কিছু কিছু শব্দ আছে প্রথমটা রস্বইকার, পরেরটা দীর্ঘইকার, আবার পরেরটা কি হয়ে যায়, রস্বইকার হয়ে যায়। আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো শব্দতে প্রথমটা রস্বইকার, পরেরটা দীর্ঘইকার, প্রথমটা রস্বইকার, দ্বিতীয়টি দীর্ঘইকার হয়ে থাকে। তোমরা এখানে লক্ষ্য করে দেখো, প্রথম যে সূত্রটি আছে সেটি হচ্ছে ই অর্থাৎ এক এক হয়ে যাবে। আমরা মনে রাখার সাথে কী করেছি, আমরা এক এক বলেছি। দেখুন, বিকিরণ, তিতিক্ষা, অতিথি, তিথি, ক্ষিতি, গিরি, গিরিশ, জ্যামিতি, জিনিস, কাহিনী, সমিতি, নিবিড়, যে শব্দগুলো আছে এই শব্দগুলো কিন্তু সবগুলোই রস্বইকার হয়েছে। একইভাবে আমরা বলতে পারি যে 2 তার মানে কি ই হবে, দীর্ঘইকার হবে 2 কোনগুলো দেখো, অশরীরী, সমীচীন, মনীষী, উদিচি, দীপি, প্রতীকী, প্রতীচী, যে শব্দগুলো আছে এখানে সবগুলো কিন্তু দুটোই দীর্ঘইকার হবে। এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর 3 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে 2-1, তার মানে কি 2-1 মানে কি দীর্ঘই এবং রস্বই থাকবে। যেমন প্রথমটি দীর্ঘই দেখো বাল্মীকি, আবার দ্বিতীয়টি কী হয়েছে, বাল্মীকি, দ্বিতীয়টি রস্বইকার হয়েছে। একইভাবে আমরা বলতে পারি বিনা পানি, প্রথমটি দীর্ঘইকার, পরেরটি রস্বইকার। আবার জীবিকা, শারীরিক, মরীচিকা, প্রতীচি, দেখো প্রতীতি, দধিচি, এই যে শব্দগুলো আছে সবগুলোতে কী হয়েছে, প্রথমটি দীর্ঘইকার, পরেরটি রস্বইকার হয়েছে। তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবে। 4 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে ই, তার মানে কি 1-2-1 আমরা কি বলতে পারি, ই রস্বই, দীর্ঘই, রস্বই, 1-2-1। যেমন নিমিলিত, পিপিলিকা, বিভীষিকা, জিজিবিষা, নিপীড়িত, যে শব্দগুলো আছে এখানে কি হয়েছে, প্রথমটি রস্বইকার, দ্বিতীয়টি দীর্ঘইকার এবং পরেরটি রস্বইকার হয়েছে। পরবর্তী যে শেষ যে সূত্রটি সেটি হচ্ছে 1-2-1-2, তার মানে কি রস্বই, দীর্ঘই, রস্বই, দীর্ঘই। দেখো নিশিতিনি যে শব্দটি আছে প্রথমটি রস্বইকার, পরেরটি দীর্ঘইকার এবং আবার প্রথমটি রস্বইকার, পরেরটি দীর্ঘইকার। একইভাবে আমরা কিরিটিনি বলতে পারি কি, প্রথমটি রস্বইকার, দ্বিতীয়টি দীর্ঘইকার, তৃতীয়টি রস্বইকার, চতুর্থটি দীর্ঘইকার ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা জানাবে। আজকের ক্লাস কিন্তু বেশি দেরি করবো না, এখনই শেষ করে দিব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি, এইগুলো প্রশ্ন তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে, তোমাদের পরীক্ষা এসে থাকে। প্রথম যে প্রশ্নটা সেটি হচ্ছে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লিখো। 2 নং যে নিয়ম সেটি হচ্ছে নত্যবিধান কাকে বলে, উদাহরণসহ নত্যবিধানের 5টি নিয়ম লিখো। 3 নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে সত্যবিধান কাকে বলে, উদাহরণসহ নত্যবিধানের 5টি নিয়ম লিখে। এই 3টার বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না, এই 3টাই কিন্তু 90% শিওর এগুলোই আসবে, ঠিক আছে। সুতরাং এই 3টা প্রশ্ন তোমরা মুখস্থ করে রাখবে, তাহলে আর বানানের যে মুখস্থ অংশটা আছে এগুলো তোমরা আর সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা অবশ্যই উপকৃত হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে। এই ভিডিওটি এখনই শেষ করে ফেলবো, তার আগে বলে দিচ্ছি যারা এই ভিডিওটি দেখেছো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে এবং আরও এমন ভিডিও পেতে চাও কিনা অবশ্যই জানাবে। তোমাদের সাড়া পেলে আমি সম্পূর্ণ কোর্সটি শেষ করব এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাবে, আমি তোমাদেরকে সমাধান করে দিব ইনশাআল্লাহ। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাদের এই পেজটি, ঠিক আছে, ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবে। এখানে আমাদের 2টি পেজের নাম আছে, দেখো, রুহুলস বাংলা এবং বিকিরণ পাঠশালা, 2টি কিন্তু আমাদের পেজ এবং 2টি ইউটিউব চ্যানেল। তোমরা অবশ্যই 2টির সাথে যুক্ত থাকবে। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।